गारवो च निवातो च सन्तुष्टि च कतुय्यता कालेन धम्मसवनां एतं मङ्गलमुत्तमं एतेन सच्चवज्जेन होतु ते जयमङ्गलान्ते। সাপ্তাহিক বৈকালিক ধ্যান চর্চা এবং দক্ষিণ কোরিয়া প্রবাসী পশ্চিমপাড়ার শ্রদ্ধাবন্ধায়ক সনদ বড়ুয়ার পরিবার কর্তৃক অষ্টবস্কার দান অনুষ্ঠানে দেশনার প্রারম্ভে বুদ্ধের ধর্মের সঙ্গে অনন্ত গুণের প্রতি গুরু আচার্য ভান্তাদের প্রতি করজোড়ে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি এবং উপস্থিত সঙ্গের প্রতি শ্রদ্ধা কারাবতা প্রকাশ করছি। আপনারা যারা ধ্যান চর্চার জন্য এসেছেন, বিমুক্তিকামী ধ্যানীগণ তথা সেবক সেবিকাবৃন্দা এবং যারা এই কুটিরের ভূমিদান করেছেন, ভাবনা কেন্দ্র নির্মাণে সহায়তা করেছেন, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ চিত্তে পুণ্যদান করছি। দেশে বিদেশে আপনাদের সকল জ্ঞাতিগণের প্রতি আশীর্বাদ পুণ্যাশী দান করছি। প্রত্যেকের অনাগত জীবন শান্তিময় সুখময় নিরাপদ নির্বিঘ্ন হোক, নির্বাণ লাভের হেতুবত্তই সৃষ্টি হোক, এই চেতনায় তিনবার সাধুবাদ দিয়ে পুণ্য অনুমোদন করুন। তো পুণ্যার্থী ধ্যানীগণ, সেবক সেবিকাবৃন্দা, তো আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, মাঝখানে কিছুদিন আপনাদের সাথে দেখা হয়নি, প্রায় 15 দিন হবে, 15-16 দিন আগে দেখা হয়েছে। তা আপনারা সবাই ভালো আছেন? তো সবাই ভালো এখন আছেন, ভালো আমৃত্যুকাল আমরণ থাকতে কি চান নাকি চান না? মরণ পর্যন্ত বাড়া থাকবে ইচ্ছা আছে না? নাই, আছে। সুখে আপনারা সবাই কি সুখে থাকতে চান, এবং সুখ পাওয়ার জন্য মানুষেরা অনেক পরিশ্রম করছে। এখানে তনিমা বড়ুয়া তার আসন্ন এসএসসি পরীক্ষা, সে পরীক্ষা দেবে, সে এখন লেখাপড়া করছে, তারও উদ্দেশ্য একটা আছে, আমি লেখাপড়া করে ভালো রেজাল্ট করব, চাকরি করব, প্রতিষ্ঠিত হব, তারও একটা কি লক্ষ্য আছে। যারা ছোট বাচ্চা লেখাপড়া করে তাদের একটা স্বপ্ন থাকে, যারা ব্যবসা করে তাদেরও স্বপ্ন থাকে, চাকরি করে। আর যারা আপনারা গৃহিণী আছেন বা মাতা পিতা আছেন, আপনাদেরও অনেক স্বপ্ন, অনেক আশা প্রত্যাশা রয়েছে। আশা নাই এরকম কেউ আছে এখানে? কেউ নাই। সবার মনের মধ্যে কি আছে? আশা আছে। তো সবাই কি আশা করে? সুখ আশা করে। সুখ, শান্তি, সমৃদ্ধি, উন্নতি, শ্রীবৃদ্ধি, জয়মঙ্গল, প্রতিষ্ঠা, শান্তি, এগুলোই প্রত্যেকে আশা করে, এবং এগুলো আশা করেই প্রত্যেকে পরিশ্রম করছে, কাজ করছে। দেশে বিদেশে যারা আছে তারাও কী জন্য পরিশ্রম করছে? সুখের আশায়, শান্তির আশায়। তা আসলে সুখ, শান্তি, শ্রীবৃদ্ধি, উন্নতি, জয়মঙ্গল পেতে হলে আপনাকে সেই পথে চলতে হবে। আপনি শুধু এমনি মন থেকে আশা করলেন, কাজ করলেন না, তাহলে কিন্তু ফলটা পাবেন না। তো সেজন্য এই বিষয়গুলো বুঝতে হবে। আপনারা, আমি তো কয়েকদিন ছিলাম না, বেশ কিছুদিন। গল্প আমাদের বান্ধব শোনা দিয়েছেন যে গল্প বলেছিলেন, হ্যাঁ, কিস্তে হই নে হইল নে আই লাইভ তুলি না পারি ন সাই নো ঢুকি কি হই কি জানি। তো এই একটা গল্প বলি, কেমন? হ্যাঁ, একটা গল্প বলে ভালো হবে না? কথা বুঝে আসছে নাকি যাচ্ছে না? নাকি অপমানে সিটিং হই হইতে পারি আই একটা আওয়াজ আইও বলা বুঝতে পারি আজকে কি হই জানি। হ্যালো, একটা গল্প বলি, কেমন? একটা ছোট ছেলে, আমাদের কিষানের মতো আর কি,
13-14 বছর, 12-13 বছর হবে আর কি। এখন তার বাবা তাকে বিকালে বেড়াতে নিয়ে গেছে পাহাড়ে। একটা পাহাড় বলতে একটু সমতল জাতীয় পাহাড়, একটা টিলার মতো পাহাড়। তো ওখানে বেড়াতে নিয়ে গেছে। বাবা অনেকদিন পর দূর থেকে এসছেন, এখন বাচ্চাকে নিয়ে বেড়াতে বের হয়েছে। এখন সেই মাঠের মধ্যে, পাহাড়ের যে মাঠটা আছে সেখানে সমবয়সী অনেক ছেলেরা ঘুড়ি উড়াচ্ছে। কি উড়াচ্ছে? ঘুড়ি উড়াচ্ছে। আগে এখানে ছিল, এখন তো এগুলো উঠে গেছে। আগে আপনারা যখন ছোটো ছিলেন তখন সবাই ঘুড়ি উড়াতেন। এটা অনেক মানে আপনারা আনন্দ উপভোগ করতেন ঘুড়ি উড়ানোর সেই খেলাটা। কিন্তু এখন তো মোবাইলের মধ্যে মানুষ ঘুড়ি উড়ায় আর কি, মোবাইলের মধ্যে গেম খেলে, তো সেই জন্য আর ওই মাঠের মধ্যে ঘুড়ি উড়াইতে হয় না। তখন তো ঘুড়ি যখন উড়াচ্ছে, সেই বাচ্চা এটা দেখার পর বাবাকে বলছে, বাবা আমি উড়াবো। এটা কি? হয়তো এটা ঘুড়ি, ওই এরা তো খুব সুন্দর উড়াচ্ছে, আমি উড়াবো, আমাকে একটা দাও না। হয় এখন কোত্থেকে পাবো হঠাৎ করে, কালকে তোমাকে বাজার থেকে কিনে দেবো, তারপর তুমি এখানে ওষুধ উড়াতে পারবে। তখন সে কিছুক্ষণ দেখলো, দেখার পর বাবার সাথে বাড়িতে চলে আসছে। বাবা তারপর দিন দোকান থেকে ঘুড়ি কিনে আনলেন, এনে বিকেলবেলা সন্তানকে নিয়ে আবারও সেই মাঠে গেলেন। মাঠে যাওয়ার পর এখন দেখছে যে কি আগে থেকেই ছেলেরা কিন্তু ঘুড়ি উড়াচ্ছে, অনেক ছেলে। তখন সেই বাচ্চা বলল, বাবা আমাকে তাহলে এটা তুমি শিখিয়ে দাও কীভাবে উড়াবো। তখন বাবা বললো, তুমি এটা হাটে নাও, যেটা নাটায় এখানে থাকে না, নাটায় যেটা এরকম করে থাকে, ওই সুতা কি ওইটার মধ্যে পেঁচিয়ে থাকে আর কি, গাছের একটা, এটাকে নাটায় বলে, ওটা হাতে নিতে বলছে। তুমি এটা ধরো, আমি আস্তে আস্তে ছাড়ছি ঘুড়িটা, তো তুমি সুতাগুলো ছাড়বে, তো এটা উড়বে। তখন সে কী করছে, মানে কি ওই সুতাটা খাচ্ছে, এটা উপরের দিকে উঠতেছে ঘুড়িটা। উঠতে উঠতে সে আশেপাশে দেখতেছে ছেলেরা উড়াচ্ছে, তাদেরগুলো কত উপরে আছে। এটা দেখার পর সে সাথে সাথে একদম সুতা সব ছেড়ে দিয়েছে। দেখলো যে কি তার ঘুড়িটাও কি একই লেভেলে, ওই ছেলেরা যতটুকু তারটাও অতটুকু উপরে উঠছে আর কি, কারণ দোকান থেকে যদি কেনা হয় যেগুলো সব একই মাপের সুতা। এখন সে বাবাকে বলছে, বাবা দেখো ওদেরগুলো যতটুকু উপরে, আমারটা ততটুকু উপরে আছে, যে আমি চাই আমারটা আরও উপরে চলে যাক, সবার থেকে উপরে উঠতে হবে আমারটা। এখন এটা তো উপরে উঠছে না আর। তো বাবা বলছে, কীভাবে উঠবে, সুতা তো শেষ, এখন যতটুকু আছে সুতা তুমি ছেড়ে দিয়েছ, ওটা আর উঠবে না, ওখানেই উঠবে। যে হয়তো না, আমি চাই সবার থেকে উপরে উঠতে হবে, এটা তুমি আমাকে করে দাও। সে কান্না করতেছে, আমাকে আমারটা উপরে উঠতে হবে, আমাকে ব্যবস্থা করে দাও, করে দাও, কান্না করতেছে। তখন বাবা বলল, একটা উপায় আছে, সবার থেকে উপরে উঠতে হলে একটা উপায় হচ্ছে কি, সুতাটা ছিঁড়ে ফেলতে হবে, ছিঁড়ে ছেড়ে দিতে হবে, তখন এটা অনেক উপরে চলে যাবে, বাতাসে উপরে চলে যাবে, এটা ছাড়া উপায় নাই। হয় তাহলে এটা ছিঁড়ে দাও, তারপর আমাকে উপরে উঠতে হবে সবার উপরে। তখন বাবা কী করলো, সন্তানের পিড়াপিড়িতে না একদম অনিচ্ছা সত্ত্বেও ওইটা ছিঁড়ে তার হাতে দিয়ে বলছে, ঠিক আছে তুমি ছাড়ো। তাই সে কী করলো, ওইটা হাতে ছেড়ে দিছে, সুতরাং ছিঁড়ে একদম ছেড়ে দিছে। এখন বাতাসের তোরে তার ঘুড়িটা অনেক উপরের দিকে চলাচ্ছে। তখন সে হাসিতে ফেটে পড়ল। সে সবাইকে বলছে, দেখো দেখো তোমাদের ঘুড়ি এই নিচে, আমারটা অনেক উপরে চলে আছে, দেখো সবাই দেখো, আমি সবার উপরে আছি, যে উপরে উঠে গেছে আমি। তখন সবাই হা করে দেখাচ্ছে, কিরে তারটা উপরে কীভাবে যাচ্ছে। দেখলো যে কি সে সুতা ছিঁড়ে ফেলেছে, সেজন্য উপরে চলে যাচ্ছে। এখন কিছুক্ষণ পর বাতাসের তো ওখানে একটা ফ্লো, গতি থাকে, বাতাস তো সময়ে উপরের দিকে যায়, সময়ে ডাইনে বাইয়ে, সময়ে বাতাস ঘুরে, বিভিন্ন রকম হয়। এখন যতটুকু কিছুক্ষণ বাতাসের উপরের দিকে নিয়ে যাওয়ার পরে বাতাস যখন গতিটা কমে গেছে বাতাসের, তখন ওই ঘুড়িটা যেহেতু সুতাটা হাতে আর না, এটা ছেড়ে দিয়েছে, এখন বাতাসে সেটাকে মানে একবার উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে নিতে নিতে ঘুরতে ঘুরতে নিচে ফেলে দিয়েছে। এখন সে দেখছে যে পড়ে যাচ্ছে ওইটা। তখন বাবাকে বলছে, বাবা পরে আছে কেন, পরে আছে কেন, আমার ঘুড়িটা এতক্ষণ তো সবার উপরে উঠেছিল, এখন তো পরে যাচ্ছে। হয়তো পড়বে না, তুমি সুতা ছিঁড়ে দিয়েছো কেন, ছেড়ে দিলে পরে যায়। ওদেরটা পড়তেছে না, কারণ ওরা সুতোটা বেঁধে রেখেছে, এবং তারা কি করছে, ওই যেখানে বাতাস কম থাকলে ও টেনে দৌড়ে অন্যদিকে চলে যায়, আবার দিকে চলে যায়। তুমি তো এখন এটা ছিঁড়ে ফেলেছো, এটা তো তুমি আর ধরতে পারবে না। এখন সেটা কী করলো, কিছুক্ষণ পর পাক খেতে পেতে নিচে পড়ে গেছে। তখন সে খুব প্রচুর কান্না করতেছে যে আমারটা তো পড়ে গেছে। এখন তার বন্ধুরা তাকে উপহাস করছে, এত তো উপরে উঠেছিলি,
তোর গুরু তো এখন নিচে পড়ে গেছে মাটিতে, একদম তুমি ফেল। তখন তাকে সবাই উপহাস করছে, বেচারা খুব মনে কষ্ট পেল। তো বাবাকে বলছে, বাবা আমার গুরুটা পড়ে গেছে কেন? পড়ে গেছে কারণ ছিঁড়ে ফেলেছো তাই। যদি ছিঁড়ে ফেলো পড়ে যাবে, যদি ছিঁড়ে না ফেলো রশিটা, তাহলে তুমি রক্ষা পেয়ে যাবে। তাইলে এই গল্পের মধ্যে একটা বিশাল শিক্ষা আছে। আপনি যদি সুখ পেতে চান, শান্তি পেতে চান, আপনাকে উপরে উঠতে হবে, ঠিক আছে। উপরে উঠতে মানে লেখাপড়া করে উপরে উঠতে হবে, পরিশ্রম করে উপরে উঠতে হবে, টাকা পয়সা ইনকাম করে উপরে উঠতে হবে, বিল্ডিং টিল্ডিং করতে হবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, অনেক কিছু লাগবে, সব লাগবে, জ্ঞান অভিজ্ঞতা লাগবে। কিন্তু আপনি যদি সুতা ছিঁড়ে ফেলেন আপনি পড়ে যাবেন। তো সুতাটা কি? সুতা হচ্ছে বন্ধন। সুতা হচ্ছে কি? বন্ধন, কৃতজ্ঞতা। আমি গাথা একটা বলেছিলাম, মঙ্গলসূত্রের একটা গাথা, সেখানে বলা হচ্ছে গারা বোচা নিবাতোচা শান্তটি চাকা তৈয়তা কারণ দাম্মা সবার আঙ্গা থাক বাংলা উত্তমা। যে গৌরবনীয় ব্যক্তির, পূজনীয় ব্যক্তির পূজা করা, নম্রতা ভদ্রতা প্রদর্শন করা গুরুজনের প্রতি, এবং সন্তুষ্ট হওয়া, কৃতজ্ঞতা পরায়ণ হওয়া, উপকার স্বীকার করা এবং ধর্ম শ্রবণ করা, এটা উত্তম মঙ্গল। এখানে একটা কথা আছে কৃতজ্ঞতা। তাইলে সুতা কেটে দেওয়া মানে কি? অকৃতজ্ঞ হয়ে যাওয়া, উপকার ভুলে যাওয়া, এটা হচ্ছে সুতা কেটে দেওয়া, সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলা। প্রত্যেকের সাথে একটা সম্পর্ক আছে আমাদের। আপনাদের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে কি? ধর্মগুরু হিসেবে সম্পর্ক। আপনারা দায়ী দায়িকা, আমরা গুরুজন। আপনাদের সাথে আমাদের সম্পর্ক গুরু শিষ্যের সম্পর্ক। আপনাদের পরিবারের মধ্যে সম্পর্ক হচ্ছে সন্তানের সাথে আপনার পিতা হিসেবে সম্পর্ক, মাতা হিসেবে সম্পর্ক, পুত্র হিসেবে সম্পর্ক, ভাই বোন হিসেবে সম্পর্ক, এভাবে বিভিন্ন সম্পর্ক আছে। তো এই যোগাযোগ যদি কেউ বিচ্ছিন্ন করে তাহলে কিন্তু সে জীবনে দীর্ঘদিন প্রতিষ্ঠিত থাকতে পারবে না, পড়ে যাবে। হ্যাঁ, তাইলে আপনারা উপর দিকে যাবেন কিন্তু কেউ অহংকারী হবেন না। অনেকে সমাজের মধ্যে কি হয়, অর্থবিত্ত হয়ে গেলে, টাকা পয়সা হয়ে গেলে, লেখাপড়া সার্টিফিকেট অনেক পেয়ে গেলে তারা মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়, ভাইকে ভুলে যায়, বোনকে ভুলে যায়, পরিবারকে ভুলে যায়, সমাজকে ভুলে যায়। যারা উপকার করেছিল ক্ষুদ্র ক্ষুদ্র সেই উপকারী ব্যক্তিদের ভুলে যায়। তারা অহংকারী স্ফীত হয়ে যায়। অর্থাৎ তারা কী করেছে? সুতা কেটে দিয়েছে। তাহলে আপনার ধর্মের সাথে কী করতে হবে? সুতাটা জয়েন রাখতে হবে, এটা কেটে দেওয়া যাবে না। আপনি ধর্মকে ধারণ করেই উন্নতির দিকে যাবেন। ধর্মকে বাদ দিয়ে ওর মধ্যে উন্নতির দিকে গেলে আপনি উন্নতি কিছু করতে পারলেও কিন্তু পরক্ষণ এটা চিরস্থায়ী হবে না, এটা পরে যাবে। তো সুতরাং এখানে গুড়ির সুতা বলতে কি? গুড়িটা মনে হচ্ছে গুড়ির যেটা মানে কি উড়ে, ওটা হচ্ছে আপনি। আর যেটা গাছের নাটায় থাকে, যেখানে সুতা বেঁধে থাকে, ওটা হচ্ছে আপনার ধর্ম, মাতা পিতা আত্মীয় জ্ঞাতিবর্গ সবাই হচ্ছে ওটা। মাঝখানে সুতাটা হচ্ছে কি? যোগাযোগ রাখা, সম্পর্ক রাখা, দায়িত্ব পালন করা, কর্তব্য পালন করা, মূল্যবোধ উপলব্ধি করা, যে প্রত্যেকের একটা মূল্য আছে, প্রত্যেক ব্যক্তির একটা মূল্য আছে, ত্যাগ আছে, সেই ত্যাগগুলোকে উপলব্ধি করা। যেমন আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, প্রকৃতিতে যতগুলো গাছপালা আছে, এই যে লতাপাতা আছে, আমরা অনেকে বলি এগুলো কি বলে? আগাছা বলি। যেমন অনেক সময় আপনারা ধান ক্ষেত করছেন, ওগুলো আপনাদের জন্য উপকারী ধানগুলা, কিন্তু এমনি জঙ্গলের মধ্যে রাস্তার আশেপাশে যেগুলো লতাপাতা হয়, ঘাস হয়, বা বিভিন্ন গাছ আছে, অনেক গাছ হয়তো এত উপকার আসছে না, এমনি আপনার বাগানের মধ্যে আছে, আপনার কি মনে হয়? এগুলো অকেজো গাছ, কোনো গাছ আসছে না, এগুলো দিয়ে কাঠ হবে না, এগুলো দিয়ে আমি ফার্নিচার বানাতে পারবো না, এমনি আছে আর কি। কিন্তু এগুলো প্রত্যেকটা গাছ আমাদের উপকারী। প্রত্যেক গাছ কী করছে? অক্সিজেন ছাড়ছে। সেই অক্সিজেন আমরা নিয়ে নাকের মাধ্যমে নিয়ে আমরা বেঁচে আছি। আমরা যেটা ছাড়ি ওটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যেটা দূষিত বায়ু, ওটা আবার গাছ গ্রহণ করে সে ওটাকে নিয়ে ওটাকে আবার অক্সিজেন বানিয়ে আমাদেরকে উপহার দিচ্ছে। তাহলে প্রত্যেকটা গাছ, লতা পাতা, দুর্বা ঘাস, যেগুলো ঘাস আছে, ঘাস, এগুলো আমাদের উপকারী। তাদের সাথে আমাদের কী সম্পর্ক আছে? আমরা যদি এখন সেই প্রকৃতি কেটে ফেলি, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলি, পুড়ে ফেলি, ধ্বংস করে ফেলি, তাহলে আমরা অক্সিজেনের অভাবে মারা যাব। আমাদের অক্সিজেনের অভাবে নানা রকম রোগগুলো হবে। ব্রেনের মধ্যে অক্সিজেন কম গেলে আপনার অনেক প্রবলেম হয়ে যাবে। তাইলে প্রকৃতির সাথে আমাদের একটা সম্পর্ক আছে। আমাদের মাতা পিতা, জ্ঞাতিজন, আত্মীয়স্বজন, গুরুজন, কল্যাণ মিত্র যারা,
তারা আমাদের প্রত্যেক উপকারী। কেউ আমাদেরকে জ্ঞান দিয়েছেন, কেউ শিক্ষা দিয়েছেন, কেউ অন্ন দিয়েছেন, কেউ ভরণ পোষণ করেছেন, কেউ আমাদেরকে চিকিৎসা করেছেন, সেবা করেছেন। প্রত্যেকের উপকার কিন্তু আমরা এখানে আসছি। এখানে কেউ এককভাবে বড় হতে পারে নাই। তো সুতরাং আমরা যে কখনো অকৃতজ্ঞ না হই, আমরা সবসময় কৃতজ্ঞতা পরায়ণ হই, এটা আমাদের মনে রাখতে হবে। এই যে আপনাদের ছেলেরা আপনাদের বাইরে গিয়েছে, বিদেশে কষ্ট করছে, কিন্তু তারা কি করছে, আপনাদের সাথে একটা যোগাযোগ রেখেছে, আপনাদেরকে কি তারা গুরুত্ব দিচ্ছে, আপনাদেরকে টাকা পয়সা পাঠাচ্ছে, খবর নিচ্ছে, শ্রদ্ধা সম্মান করছে, সেজন্য তারা আয় উন্নতি করতে পারছে, মোটামুটি ভালো আছে। নাহলে কিন্তু ভালো থাকতো না। যদিও অকৃতজ্ঞ যারা হয়, মাথা বেঁধে বলে যায়, তারা কিন্তু জীবনে বেশি দিন টিকতে পারে না, পড়ে যায়। তো সেই জন্য এটা আপনারা নিজেরাও কৃতজ্ঞপরায়ণ হবেন, যেটা আপনাদের মাথা পিতা যারা কারাগত হয়ে গেছেন, যারা এখন নাই, তাদের প্রতি কৃতজ্ঞতাপরায়ণ হবেন, তাদের গুণগুলো শেয়ার করবেন, মনে রাখবেন, তাদের উদ্দেশ্য করে পুণ্যদান করবেন, দানাদি করবেন, বিভিন্ন পুণ্যকর্ম করে তাদের জন্য পুণ্যদান করে তাদের সুখ কামনা করবেন, মঙ্গল কামনা করবেন, তাদের নির্বাণ প্রত্যাশা করবেন, কৃতজ্ঞতাপরায়ণ হবেন, তাদের গুণগুলো বলবেন, তারা দিব্যকর্ণে শুনবে, দেখবে, তারা স্বস্তি পাবে। তো যারা কারাগত হয়েছেন তাদেরগুলো মনে রাখা দরকার। তো পুণ্যার্থীগণ, আমি গত 5 তারিখ এখান থেকে বেরিয়েছিলাম কুরিয়ার উদ্দেশ্যে। তো বিশেষ করে কৃতজ্ঞতা কথাটা বলতে গিয়ে কথাটা আসছে। আজকে যিনি অষ্টমী দান করছেন, তনিমা বাবা সনাত বড়ুয়া, ওনারা প্রায় 13 দিন যাবৎ, আমরা 13 দিন ওখানে ছিলাম, 13 দিন যাবৎ আমাদেরকে সেবা শুশ্রূষা করেছেন। টিপস বড়ুয়া, ওনার ভাইপোত, আমাদের ওনার মা এখানে আছেন, ধ্যান করেছেন, বিনোদের ছেলে আর কি। তারপর আমাদের উত্তরপাড়ার এখানে রেশমি সুরক্ষা পরিষদের মহিলা শাখার সদস্য ছিলেন আগে, ওনার স্বামী বিপ্লব বড়ুয়া, চন্দনাইশ কাজবাড়িয়া, ওনারা যথেষ্ট আমাদেরকে উপকার করেছেন। বিশেষ করে কৃতজ্ঞতা বিষয়টা আমি চিন্তা করছি যে 12 সালে 14 বছর আগে সুরক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল। তখন টিপসরা প্রতিষ্ঠিতকালীন মানে সভাপতি সেক্রেটারির দায়িত্ব পালন করেছিল নিশু, টিপস, সম্রাট, তারা এই প্রথম পর্যায়ে আর কি। তারপর তো তারা বাইরে চলে গেছে। তা আমাদের সাথে অনেক দিন তাদের দেখা হয় নাই, প্রায় কোরিয়াতে তারা 9-10 বছর হয়ে গেছে, আবার ইন্ডিয়াতে ছিল প্রায় অনেক 14 বছরের মধ্যে হয়তো ওরা 12-13 বছর আমাদের সাথে আর যোগাযোগ ছিল না, মানে দেখাটা হয় নাই সামনাসামনি, মোবাইলে যোগাযোগ হয়েছে, কথা হয়েছে। তো ওখানে যাওয়ার পর যেটা দেখলাম, তাদের যে কৃতজ্ঞতা প্রকাশ, যে কি করবে না কি করবে তারা। আমি বলছি তোমরা চাকরি করো, তোমরা তোমাদেরকে একটু সময় দাও, তোমরা একটু রেস্ট করো, ঘুমাও, হয়তো বানতে আমাদের চিন্তা করতে হবে না। আমরা আপনাদেরকে অনেকদিন পর পেয়েছি, 10-12 বছর পর পেয়েছি, আপনাদেরকে সেবা করব, পূজা করব, এটা সুযোগ আমাদেরকে দেন। তা আমার তাদের জন্য চিন্তা লাগে, 2টা বাজে ঘুমায়, 4টা বাজে, 5টা, মানে 3-4 ঘন্টা ঘুম থেকে উঠে আবার চাকরিতে যায়। খুব কষ্ট ওখানে, চাকরিগুলো খুব পরিশ্রম। আসলে ওখানে পরিশ্রম করে টাকা আসে, পরিশ্রম না করে টাকা নাই, খুব খাট পরিশ্রম করতে হয় তাদের। তা আমরা মনে করি যে তারা মহাসুখে আছে। এই যে তারা তো ওই ছবি ছাড়ে, তো ওই যে বরফের মধ্যে ছবি ছাড়ে, তারপর ফুল গাছ যখন ফুল ফুটে, চেরি ফুলগুলা, ওখানে বসন্তকালে একরকম কালার হয়, গ্রীষ্মকালে একরকম কালার হয়, বিভিন্ন কালার হয়, তারা ওখানে ছবিগুলো ছাড়ে, খুব সুন্দর পোশাক পরে ছাড়ে। তো এগুলো দেখে আপনারা কি মনে করেন আমাদের ছেলেরা মহাসুখে আছে, খুব আরামে আছে। কিন্তু তারা যে কী হাড় ভাঙা পরিশ্রম করছে সেটা তারাই জানে, তারা কিন্তু শেয়ার করে না। তারা আমাদেরকে বলছে, বাদ আপনার বাড়িতে এগুলো বলি না, আমাদের মা বাবাকে কী কাজ করি বলি না, এমনি বলি যে চাকরি করি, এটা বলি আর কি। কারণ তারা কষ্ট পাবে, তারা চিন্তা করবে, টেনশন করবে। তা আসলে এটাই জন্য বলছি, তাদের কষ্টের টাকাটা যেন অপচয় না হয়, খুব খেয়াল রাখবেন। ফ্রান্সে হোক, আমেরিকা হোক, যেখানে আছে, কেউ কিন্তু কষ্ট ছাড়া টাকা ইনকাম করতে পারছে না। তো সুতরাং এই টাকাটা তো অপচয় না হয় খেয়াল রাখবেন। আপনারা দান ধর্ম করবেন, খাবেন, পরিবারের জন্য খরচ করবেন, সঞ্চয় করবেন, কিন্তু অপচয় যাতে না হয়, মানে এটা খুব খেয়াল রাখতে হবে, কারণ এটা খুব কষ্টের টাকা। তা আসলে আমাদের ওখানে গিয়ে খুব মানে কি সংকোচ লেগেছে, তাদের এই পরিশ্রম দেখে, কষ্ট দেখে সংকোচ লেগেছে। তাদেরকে বলছে তোমাদেরকে কিছু কিনে দিতে হবে না, আর হয়তো আমাদের কী লাগবে বলেন, আমাদের কিচ্ছু লাগবে না, হয়তো বলেন না আমরা একটা দান করি, হ্যাঁ দান করার দরকার নেই, দান অনেক করছো, মানে নিজের থেকে সংকোচ লাগতেছে যে একটা কষ্টটা দেখলাম ওখানে। তো তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে আমাদের প্রতি, যে যেভাবে সেবা করেছে এটা বলার মতো না। আমাদের দক্ষিণপাড়া প্রমেল একটা আছে, সে কয়েকদিন চাকরি তার অফ ছিল, সে একদম আমাকে মাথাটা টিপে দেওয়া, পা টিপে দেওয়া, ওগুলো পর্যন্ত করেছে। কারণ ও আমাদের প্রচুর পাহাড় উঠতে হয়েছে, হাঁটতে হয়েছে, বিভিন্ন পার্কে
অনেক হাঁটতে হয়েছে আর কি, তো ওখানে পা ব্যথা হয়ে যায় হাঁটতে হাঁটতে। কিন্তু যখন হাঁটি তখন আর খেয়াল থাকে না, তখন সুন্দর দেখে ভালো লাগে, কিন্তু রাত্রে যখন বাসায় বা আমরা যেখানে থাকছি ওখানে আসি ওখানে প্রচুর পেইন হয়। তাই সে আমাকে সেবা করেছে, আমি প্রণোদন করছি। এবং বিশেষ করে টিপস এবং রেশমি জামাই আর কি, বিপ্লব রেশমি, তারা এবং আমাদের তো নিয়ম বাবা, তারা আমাদেরকে সোয়াইং দিয়েছে। সকালে প্রাতরাশ নাস্তা দিত, দুপুরে সোয়াইং দিত, আর পানীয় দান করতো। এবং কী করবে না কী করবে, কীভাবে সেবা করবে, মানে একটা অন্যরকম একটা আগ্রহ। এবং বিশেষ করে জলদি গ্রামের বাঁশখালীর যারা ছেলেরা আছে তারা প্রায় আমাদের সাথে দেখা করতে এসছে, অনেক কষ্ট করে এসছে। দক্ষিণপাড়া শচীন্দ্র বড়ুয়া মারা গেছেন, দক্ষিণপাড়া ওই যেমন কৃষি তেমন সাজো স্বাস্থ্য উনি, ওনার ছেলে একটা আছে নির্মল বড়ুয়া, উনি প্রায় 15,000 টাকা, বাংলা টাকায় 15,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে রিজার্ভ গাড়ি করে আমার সাথে দেখা করতে আসছেন, কারণ ওখান থেকে ভালো যোগাযোগটা উনি নাই। তো মানে একটা মনের আবেগ নিয়ে দেখা করতে আসছে। অন্য সবাই আসছে কিন্তু উনি একদম রিজার্ভ গাড়ি নিয়ে চলে আসছে। অন্যরা হয়তো ট্রেনে বা বাসে করে আসছে, একটু টাকা কম খরচ করে, কিন্তু সবার শ্রদ্ধা ছিল। যেটা বললাম যে তারা 7ই জুন একটা রবিবার একটা অনুষ্ঠান হয়েছে সংগদান অষ্টবিষ্কার দান, এবং একটা হয়েছে সম্ভবত 14ই জুন যেটা মিন্টু করেছে, উত্তরপাড়ার মিন্টু, ওনার সন্তানের জন্মদিন উপলক্ষে ওখানে সংগদান অষ্টমী দান করেছে। তো দুটা মিলে প্রায় কয়েকশো ছেলে আমাদের সাথে দেখা হয়েছে। বেশিরভাগ বাঁশখালীরগুলো আমাদের দেখা হয়েছে, এবং বাঁশখালীর বাইরেও বিভিন্ন গ্রামের ছেলেরা দেখা করতে এসেছে। তারা যা পেরেছে দান ধর্ম করেছে, সোয়াইং দিয়েছে আমাদেরকে, দেশানা শুনেছে, সেবা করেছে, একটা মানে কৃতজ্ঞতা প্রকাশ করেছে যে বান্তা আসছে, এটা দেখা করব, বান্তা আমাদের উপকারী, বান্তা আমাদের দেশনা দিয়েছেন, আগে আমাদেরকে ধ্যান করিয়েছেন, সাম বানিয়েছেন, এটা কৃতজ্ঞতা হিসেবে তারা আসছে। তারা কিন্তু অনেকে আসছে 4 ঘন্টা দূরত্ব, 4 ঘন্টা দূরত্ব, মানে এগুলো অনেক দূর। কারণ আমাদের মতো এখানে রাস্তাঘাট খারাপ না, তাদের রাস্তাগুলো খুব ভালো, 100-150 কিলোমিটার স্পিডে গাড়ি চলে ওখানে। তাহলে 4 ঘন্টা মানে এগুলো অনেক দূর থেকে, মানে নোয়াখালী থেকে আসছে কেউ, মনে করেন ঢাকা থেকে আসছে দেখা করার জন্য, ওরকম কুমিল্লা থেকে আসছে, ওরকম দূরত্ব থেকে তারা এসে দেখা করে গেছে আমাদের সাথে। তো এটা কৃতজ্ঞতার একটা বহিঃপ্রকাশ। তো আমার খুব ভালো লেগেছে তাদের কৃতজ্ঞতা বোধ দেখে, যে তারা মনে রেখেছে আমাদেরকে, যে আমরা তাদেরকে উপকার করেছিলাম আজ থেকে 14 বছর আগে, 13 বছর আগে, মানে তাদেরকে দেশনা দিয়েছি, সাম বানিয়েছি, উপদেশ দিয়েছি। এবং তারা বলছে বান্তা আমরা এখনও আপনার সেই উপদেশগুলো রক্ষা করি, আমরা টাকা অপচয় করি না, কোনো খারাপ কাজে আমরা লিপ্ত হই নাই। আমাকে বেশ কয়েকজন এটা শেয়ার করেছে যে বান্তে আমরা পরিশ্রম করি, টাকা ইনকাম করি, মা বাবাকে পাঠাই, কিছু সঞ্চয় করি, দান ধর্ম করি, কিন্তু কোনো খারাপ কাজে আমরা লিপ্ত হই নাই। এবং আমরা এখানে যে আমাদের সুনাম একটা হয়েছে, এগুলোও আপনাদের শিক্ষা আমরা এখানে পালন করেছি বলেই সুনামটা আমরা পেয়েছি। তো তারা দেখলাম যে পঞ্চশীলটা পালন করছে, কারণ ওখানে মিথ্যা বলতে হয় না। ওখানে মিথ্যা বললে বিপদ, মিথ্যা বলবেন চাকরি চলে যাবে, মিথ্যা বলবেন আপনার উপর মানে ওরা খেপে যাবে। তো সেজন্য ওখানে মিথ্যা বলার কোনো সুযোগ নাই। ওইখানে খুব পঞ্চশীল পালন করা একদম সহজ ওখানে দেখলাম। তো ওরা পঞ্চশীলটা পালন করছে ওখানে, হয়তো ওরা অষ্টশীল পালন করতেছে না পরিশ্রমের জন্য, কিন্তু পঞ্চশীল নিখুঁতভাবে পালন তাদের প্রায় জনের হয়ে যায়, যদি মিথ্যাটা তারা দেশের কারোর সাথে না বলে আর কি। ওখানে তো মিথ্যা বলার সুযোগ ওখানে নাই। আর ওখানে যেহেতু সব ফিক্সড ডেট, কিছু কিনতে গেলে ওই ডেট মানে রেট লেখা আছে, এত টাকা, যা লেখা আছে তা দিতে হবে। ওখানে দাওয়াদুরি করতে হয় না, মিথ্যাও বলতে হয় না। আর এখানে আমাদের বাংলাদেশে তো ওই মিথ্যা বলতে হয়, তো ওখানে মিথ্যা বলতে হয় না, ওখানে সুবিধা আছে অনেক। তো সেটা ভালো লাগছে তারা শিলটা মোটামুটি যা পারছে পালন করছে, পরিশ্রম করছে, এবং তারা মোটামুটি অনেক কষ্ট থাকলেও সেগুলো চাপিয়ে রেখে মানুষকে ভালোটা দেখায় আর কি। তা ওদেরকে বললাম তোরা মনকে ফ্রেশ রাখবে, আর মা বাবার সাথে জলটা রাখবে, সুতা কাটবে না। তাদেরকে আমি দেশনা দিয়েছি, এই গুড়ির দেশনাটা, তোমরা এখানে আসছো, আজকে এখানে আসছো, এখানে আসাকে তোমাদের মা বাবার অবদান আছে। মা বাবা তোমাদেরকে বড় করছে, লেখাপড়া শিখিয়েছে, মা বাবা তোমাদেরকে টাকা পয়সা করে তোমাদেরকে পাঠিয়েছে, এখানে ম্যানেজ করে খরচ করে পাঠিয়েছে। আজকে তুমি অনেক কোটি টাকা কামাইছো, ঠিক আছে, কিন্তু তোমাকে লক্ষ টাকা খরচ করে তোমার মা না পাঠাইলে, বাবা না পাঠাইলে এটা তুমি আজকে ইনকাম করতে পারতা না। তো সুতরাং কেউ মাকে কষ্ট দিবে না, বাবাকে কষ্ট দিবে না, মা বাবার সাথে যোগাযোগ রাখবা, ভাই বোনের সাথে যোগাযোগ রাখবা, পাড়া প্রতিবেশী জ্ঞাতিদের সাথে যোগাযোগ রাখবা, এবং ধর্মগুরু যারা আছেন তাদের সাথে যোগাযোগ রাখবা, তাদের প্রতি কর্তব্যটা পালন করে যাবা। তাহলে জীবনের মধ্যে অবশ্যই প্রশান্তি পাবে, তোমরা আরও উন্নতি করতে পারবে। আর যদি এগুলো থেকে তুমি দূরে চলে যাও, সুতা কেটে দাও, এককভাবে তুমি শান্তি পেতে চাও, এককভাবে তুমি অনেক অর্থবিত্তের মালিক হয়ে সুখ পেতে চাও, তাহলে কিন্তু আপাতত লাভ করবে কয়েক বছর, কিন্তু কয়েক বছর পর তোমার এগুলো সব পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে তুমি। তো সেটা মনে রাখবে। এইভাবে তাদেরকে আমরা বলেছি, তারা সেটা করার চেষ্টা করছে। এটাই একটা আমাদের সান্ত্বনা, একটা স্বস্তি যে অনেক পরিশ্রম আমরা করেছি এখানে বাঁশখালী এসে, একটা শান্তি পেয়েছি। ওখানে গিয়ে অন্তত যখন দেখলাম ছেলেরা
12-14 বছর আগের কথাগুলো এখনও মনে রেখেছে, সেই নিয়মগুলো পালন করতেছে। এটা আমাদের খুব ভালো লেগেছে যে তারা এখনও ধর্মকে ধরে আছে। তো সেটাই একটা সান্ত্বনা, মানে মনের মধ্যে একটা সন্তুষ্টি, মনের একটা তৃপ্তি আমি পেয়েছি যে সেক্ষেত্রে আপনাদের অবদান সেটা। আপনারা মা বাবা ভালো বলে সন্তান ভালো, আপনারা এখানে ধর্মাচরণ করছেন বলেই তারাই সেই প্রভাবটা তারা দেখছে, শুনছে, তারা অনলাইনের মধ্যে দেখছে। এবং জলদি গ্রামের বাইরে যারা এসছে, অনেক আমার সাথে আগে থেকে পরিচয় নাই, কিন্তু তারা বিশেষ করে প্রকাশন পেজ এবং ইউটিউবে অ্যাড আছে, বিভিন্ন প্রোগ্রাম দেখে, ধ্যান কোর্স দেখে, তারা সেগুলো দেখে খুব অনুপ্রাণিত হয়েছে বলেই সেখানে এসছে এবং আমাদেরকে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং দান ধর্ম যা পেরেছে সেবা করেছে, দান করেছে। তাই সবার প্রতি আমি প্রণোদন করছি। কুরিয়াতে যারা অবস্থান করছেন, জলদি গ্রামসহ শিল্প কাহারগোনা গ্রামেরও অনেকের সাথে দেখা হয়েছে। আমাদের দেবন্তের বাইপুত, সে আমার সাথে দেখা করেছে, পানীয় দান করেছে, খুব শ্রদ্ধা করেছে, তাকে আমি প্রণোদন করছি। তার নামটা ভুলে গেছি আমি, অনেকের নাম মনে নাই। আমাদের অবির মামা, কাহাগোনা গ্রামের আরও কয়েকজন ছিল, তাদের নামগুলো মনে নাই আসলে। জলদি গ্রামেরও সবার নাম মনে নাই, জলদি গ্রামের অনেকে আছে। আমি মনে করছি মাত্র 8-10 জন আছে মনে করেছিলাম। দেখছি ওখানে গিয়ে দেখছি যে প্রায় 20 জনের উপরে হবে, আরও অনেকে আছে। তা বেশ কয়েকশো ছেলের সাথে দেখা হয়েছে আমাদের 2 প্রোগ্রামে মিলে। তাদের সবাইকে প্রণোদন করছি। এবং কুরিয়া ছাড়াও আমেরিকা, ফ্রান্স বা অস্ট্রেলিয়া, যা অন্যান্য যেখানে যেখানে মালয়েশিয়া প্রবাসী ছেলেরা আছে, সবাইকে আশীর্বাদ জানাচ্ছি। আপনাদের সন্তান যারা আছেন তারা যাতে নিরোগ থাকে, আয় উন্নতি করতে পারে, তাদের প্রতি পুণ্যদান করছি। এবং আপনাদেরকে আবারও বলবো যে তাদেরকে বারবার বলবেন যাতে সুতা না কাটে, আপনারাও কাটবেন না, ওরাও যাতে কি না কাটে। কিছু একটা হয়ে গেছে, একটু মনোমান্য হয়েছে, কল ধরতে পারে নাই, টাকা দিতে পারে নাই, আপনি এমনি গোসা করে কল দেবেন না, ব্লক বেড়ে দেবেন, মানুষকে বুঝাবেন আর ফানলা হতানা হর ঠিয়ানা ফাটার আর বলি জি গই অহংকারী জি গই, এভাবে কখনো করবেন না। কারণ ওদের সময় আমাদের সাথে মিলে না, 3 ঘন্টা ডিস্টেন্স আছে। আমেরিকার মধ্যে 11 ঘন্টা ডিস্টেন্স আমাদের, তাহলে মনে করেন ফ্রান্সের মধ্যে 4-5 ঘন্টা ডিস্টেন্স হয়। তাহলে এখন আপনি ফ্রি আছেন, ওই টাইমে ও কিন্তু ফ্রি নাই। এখানে আমাদের বাংলাদেশে চাকরি করলেও মোবাইল ব্যবহার করতে পারে, কথা বলতে পারে। ওখানে কিন্তু নিয়ম হচ্ছে কাজে ঢুকলে মোবাইল রেখে দিতে হবে, তারপর কাজ করবে। আবার ওই দুপুরে যেটা খাওয়ার বিরতি, তখন আপনি ওখানে খাওয়ার সময় ও মোবাইল নিয়ে একটু করে যোগাযোগ করে, কে কল দিয়েছে দেখে আর কি, এর বাইরে কথা বলতে পারে না। তারপর আমরা যদি মনে করি আমি কল দিয়েছি 2 বার, কল ধরে নাই, আমাকে পাত্তা দিচ্ছে না, এটা ভুল হয়। তো সেই জন্য আন্দাজে যাতে কেউ অনুমান ভিত্তিক কাউকে বুঝবেন না। কারণ বাংলাদেশের আইন কানুন, ওদের আইন কানুন অনেক পার্থক্য আছে। এখানকার নিয়ম একরকম, ওখানকার নিয়ম একরকম, সেগুলো একটু বুঝতে হবে। তো সেজন্য আপনারা কোনো সন্তানকে ভুল বুঝবেন না। এবং তারা যদি একটু ব্যতিক্রম আচরণ করে, সময় দেবেন, বুঝবেন, খবর নেবেন কী হয়েছে, তাদেরকে বুঝাবেন। কিন্তু তাদেরকে কোনো কথা বলে মনে দুঃখ দেবেন না, কারণ ওরা অলরেডি এত বেশি শারীরিক কষ্টে আছে, পরিশ্রমের কারণে, এটা বলার মতো না। আর একটা কথা হচ্ছে, দীর্ঘদিন আপনাদেরকে দেখতে পারতেছে না তারা। আজকে যারা প্রবাসে গেছে 12 বছর, 10 বছর, 8 বছর, 9 বছর, কোনো দেখা সাক্ষাৎ নাই আপনাদের, কারণ আসলে একেবারে চলে আসতে হবে। তাহলে এই যে একটা জ্ঞাতি থেকে দূরে থাকা, এটা একটা কষ্ট। তাহলে তার উপর শারীরিক কষ্ট, একাকিত্ব কষ্ট। এখানে আপনারা ইচ্ছা করলে এই বাড়িতে সেই বাড়িতে গিয়ে গল্প করতে পারেন, ওদের সেই সুযোগ নাই। ওরা পরিশ্রম করে এসে খাওয়া দাওয়া রান্না করতে দুর্বল হয়ে যায়, তারপর খেয়ে ঘুমায়, আবার সকালে কাজে চলে যেতে হয়। একটু যে তারা আনন্দ করবে, মানে রিল্যাক্স করবে, সেই সুযোগ নাই। এখানে কিন্তু অনেক সুযোগ। এখানে একজন ইনকাম করলে 5 জন খেতে পারে, হ্যাঁ, কিন্তু ওখানে সে ইনকাম না করলে আপনারা সবাই উপোস থাকবেন। সেই জন্য তাদের অনেক কষ্ট করতে হয়। এটা একটু মনে রাখবেন। মূল্যবোধ, এটাকে বলা হয় মূল্যবোধ, যে আপনার সন্তানের পরিশ্রমের মূল্যটা আপনাকে বুঝতে হবে। আপনার সন্তান থেকেও আপনার মা বাবার মূল্যটা বুঝতে হবে। এভাবে যদি পরস্পর প্রতি একটা আন্তরিকতা, শ্রদ্ধা থাকে, মূল্যবোধ থাকে, তাহলে কখনো অশান্তি হয় না। আর যেখানে মূল্যবোধ অনুপস্থিত থাকে, সেখানে অশান্তি হয়ে যায়। তো সেই জন্য কাউকে ভুল বুঝবেন না, প্রত্যেককে গুরুত্ব দেবেন, প্রত্যেককে সম্মান দেবেন, যার যেটা সম্মান প্রাপ্য তাকে দেবেন। এভাবে মিলেমিশে থাকবেন। এবং তারা যে কষ্ট করে যেগুলো কামাচ্ছে টাকা, এগুলো যাতে সদ্ব্যবহার হয়, দান ধর্ম করবেন। আপনারা নিজেরা এগুলো ব্যবহার করবেন, কিন্তু এতে অপচয় না হয়। মামলা মোকদ্দমায় যাতে কোনো টাকা অপচয় না হয়, মদ গাঁজায় যাতে কোনো টাকা অপচয় না হয়। মানে যেগুলো প্রয়োজন নাই ওই জিনিসগুলো কিনে টাকা অপচয় করার দরকার নাই। যেগুলো প্রয়োজন ওগুলো কিনবেন, আর কিছু সঞ্চয় করবেন। আপদ বিপদের ব্যাপার আছে, মানুষের টাকা সবসময় থাকে না। টাকা এমন একটা বিষয়, সম্পদগুলা আসতে সময় লাগে, যেতে সময় লাগে না। আর অনেক সময় একটু ভুল সিদ্ধান্ত নিলে বিশাল অ্যামাউন্ট মানুষ লস খেয়ে যায়। তো সুতরাং দান করতে হবে। দান না করলে কী হয়,
ওগুলো টিকে না। অনেকে আছে শহরের টাকা মানে জায়গাটা কিনেছে, ঘর কিনেছে, কিন্তু দেখা যাচ্ছে ওখানে বেজার পড়ে গেছে, টাকাটা লস হয়ে গেল, হ্যাঁ, উদ্ধার করতে পারতেছে না। অনেকে আছে ব্যাংকে টাকা রাখছে, ব্যাংক দেউলে হয়ে গেছে। আপনারা জানেন ইসলামী ব্যাংক যে অবস্থা, এখন লাস্টে ইসলামী ব্যাংক এখন শেষ পর্যন্ত এখন এটাও ধরাশায়ী হয়ে গেছে। আগে তো অন্যান্য ব্যাংকগুলা মানে কি ঝামেলা হয়েছে, ইসলামী ব্যাংকটা মোটামুটি ভালো ছিল। এখন দেখলাম যে কয়েক সপ্তাহ ধরে ইসলামী ব্যাংকের উপর দত্তবান যাচ্ছে। তাহলে এখন আপনি ব্যাংকে টাকা রাখলেন, ওই টাকাটা যদি নিতে না পারেন, আপনার শ্রমের টাকা, এটা অনেক দুঃখের একটা বিষয়। বিশাল অ্যামাউন্ট ওখানে যে আটকে থাকে, এটা বড় একটা দুঃখের বিষয় হয়ে যায়। সেই জন্য যারা দান করবে না তাদের টাকাগুলো এরকমই হয়, যারা দান করে তাদের গুলো কি রক্ষা পেয়ে যায়। সেই জন্য দানও করবেন, জমাবেনও, এবং যাতে অপচয় না হয়, সদ্ব্যবহার হয়। আর যারা গরিব দুঃখী আছে, আত্মীয়স্বজন, তাদেরকে একটু দেখতে হবে, তাদেরকে খোঁজখবর নিতে হবে। শুধু আপনি একা সুখে থাকলেন, আত্মীয়স্বজন দুঃখে থাকলে এটা হবে না। সবাইকে নিয়ে সুখে থাকলে ওটাই সুখ। কারণ আপনার একজন যদি আত্মীয়স্বজন দুঃখে থাকে, ওটার কি উনি যে একটা নিঃশ্বাস ফেলবে কষ্ট একটা, আপনি যদি ওনার কিছু উপকার পেয়ে থাকেন, যদি আপনি উপকার না করেন, সে অকৃতজ্ঞতা থেকে আপনার কিন্তু পাপ হয়ে যাবে। সেই জন্য তাদেরকেও দেখতে হবে, সবাইকে নিয়ে সুখে থাকার চেষ্টা করবেন। আর এখানে যে ভাবনা কেন্দ্র নির্মাণ কাজ চলমান আছে, আমরা গত ভাবনা কোর্স যেদিন শেষ হয়েছিল সেদিন একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে এখানে যে ধ্যানী এবারও প্রায় 130 জনের উপর হয়ে গেছে। তা আমাদের আসলে নিচের তলার মধ্যে আমাদের সংকলন হচ্ছে না, সেই জন্য আমাদের উপরের তলায় অবশ্যই ধ্যানীদের জন্য রুম করতে হচ্ছে। তা আমরা ডিসিশন নিয়েছি উপরে ছোট ছোট কিছু রুম করব, যাতে একজন ধ্যানকে দেখতে না পারে। এখানে যে কথা কিছু হয়ে যায়, একসাথে থাকতে গেলে কথাগুলো হয়ে যায়, এটা কন্ট্রোল করতে পারছি না আমরা। তো সেই জন্য আমরা এটা আশুলিয়াতে আমি দেখেছি, আশুলিয়া যে ভাবনা কেন্দ্র আছে ওখানে ওনারা কী করেছে, মানে পার্টিশন দিয়ে ছোটো ছোটো রুম করেছে, একজন সিঙ্গেল রুম আর কি, একজনের জন্য আলাদা, যাতে কেউ না দেখে। তা আমরা সেভাবে উপরে কিছু রুম করব। আমরা চিন্তা করি যে বাঁশখালীর আমাদের সংগ্রাস উপসংগ্রাস যারা, ওনাদের নাম দিয়ে, এবং বাঁশখালীর জলদি সহ বাঁশখালীর যারা জন্মজাত প্রয়াত সংগমনীষা, তাদের নাম দিয়ে আমরা কুটিরগুলোর নাম দেব। যেমন এখানে সংরক্ষিত কুটির বানতে ছিলেন, সংরক্ষিত মাহাত্রা কুটির, পাকামিত্র মাহাত্রা কুটির, প্রিয়রত্ন মাহাত্রা কুটির, বুদ্ধত্ব মাহাত্রা কুটির, এভাবে আমরা নামগুলো দেবো আর কি। এবং সেখানে কেউ ইচ্ছা করলে প্রয়াত মাতা পিতা বা জীবিত মাতা পিতার উদ্দেশ্যে সেই কুটির দান করতে পারবেন। একটা কুটিরের খরচ কিন্তু অনেক আসছে, আমরা অত বড় অ্যামাউন্ট ঘোষণা করলে কেউ এটা দান করার সাহস পাবেন না। তো সেজন্য আমরা মাত্র 50,000 টাকা একটা কুটিরের জন্য খরচ নির্ধারণ করেছি। এর থেকে যেগুলো বেশি যাবে সেগুলো আমাদের সংঘ ফান্ড থেকে ওগুলো যাবে। আর এই পর্যন্ত আমরা সংঘ ফান্ড থেকে এখানে অনেক খরচ করে ফেলেছি, এগুলো আমরা দায়িত্ব থেকে নেওয়ার আমাদের ইচ্ছা নাই। আমরা শুধুমাত্র একটা ওই যে প্রয়াত ভান্তিদের একটা স্মৃতি রাখার একটা আমার ইচ্ছা আছে, যারা যেহেতু ওনারা এই গ্রামের জন্য, বাসকার জন্য উপকারী ছিলেন বান্তারা, এবং আমাদের সংগ্রাস উপসংগ্রাস বান্তারা আমাদের এই বাংলাদেশের জন্য আমাদের জন্য উপকারী ছিলেন, ওনারা আজকে নেই। তো ওনাদের একটা স্মৃতি আমরা রাখবো, এবং যাতে আপনারা আপনাদের প্রয়াত মাতা পিতার ঋণ শেয়ার করতে পারেন, বা জীবিত মাতা পিতার ঋণ শেয়ার করে মানে মাতৃপূজা পিতৃপূজা করতে পারেন পুণ্যদানের মাধ্যমে। সেজন্য আপনারা সেখানে প্রয়াত বা জীবিত মাতা পিতার উদ্দেশ্যে আপনারা কুটির দানে অংশগ্রহণ করতে পারবেন। তো সেখানে একটা কুটিরের জন্য খরচ হচ্ছে 50,000 টাকা একটা রুমের জন্য, এবং যারা উৎসাহ করবেন তাদের নাম এবং ছবিগুলো দেবেন, আমরা ছবিগুলো প্রিন্ট করে নামগুলো সহ দিয়ে, এবং যিনি দাতা ওনার নিচে নাম থাকবে, উপরে থাকবে মাতা পিতার নাম, নিচে হচ্ছে দাতার নাম, ছবি। আর যদি কেউ ইচ্ছা করে দাদাদের উদ্দেশ্য দিতে পারে, বা কোনো ভান্তের উদ্দেশ্য দিতে পারে, যার গুরুজনের উদ্দেশ্য দিতে পারে, এভাবে একটা সুযোগ আছে। তো আমাদের কুরিয়াতেও বেশ কয়েকজন আপনাদের এই গ্রামের সন্তান তারা এখানে দেবে বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, এবং এখানে গত ধ্যান কোর্সের মধ্যে কয়েকজন ধ্যানীও আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন দেবেন বলে, এবং আমাদের সমর্থ এবং গোপাল উপাসক ওনারাও পাকামিত্র বান্তের নামে যে কুটিরটা হবে ওটা ওনারা দেবেন। ওনারা দুজনে আপাতত একটা কুটির ওনারা ঘোষণা করেছেন, পরবর্তীতে পারলে ওনারা আরেকটা বান্তের নামে একটা কুটির দেবেন। আপাতত মধ্যমপাড়ার যিনি পাকামিত্র বান্তে ওনার উদ্দেশ্যে কুটিরটা আমাদের গোপাল সেবক এবং সমর্থ উপাসক দেওয়ার ঘোষণা করেছেন। তো আমি যারা অনলাইনে আছেন, যারা এখানে আছেন, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি কেউ ওইভাবে কুটির দান করতে চান, মানে ধ্যান কুটিরগুলো এখানে বৃক্ষ সমানও থাকবে, বা যদি কোনো বৃক্ষ সমান থাকার পর জায়গা থাকে তাহলে আমরা হয়তো ওখানে কিছু সাধকটা দিকেও রাখবো অবস্থাবে যে ওইটা। তো ওইটা ওই ক্ষেত্রে কেউ দান করতে চান, এটা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদেরকে নামগুলো জমা দেবেন, এবং টাকাটা একবারেও দিতে পারেন, একসাথে 50,000 টাকা। আর যদি কেউ ইচ্ছা করে এটা 10,000 টাকা করে 5বারও দিতে পারে, 2বারও দিতে পারে, ভেঙে দেওয়ার সুযোগ আছে। মানে আমাদের কাজ চলমান থাকবে,
টাকাও অল্প অল্প আসবে, কাজও চলমান থাকবে। আমরা এইভাবেই কাজটা এই পর্যন্ত করে আসছি। আমরা কাউকে জোর করবো না যে একসাথে দিতে হবে, সেটা জোর করবো না। আর আর এক্ষেত্রেও কাউকে দিতেই হবে সেটাও বলবো না। যদি আপনারা দিতে চান দেবেন, না দিলেও আপনাদের ব্যাপার আপনাদের। তবে আমি মনে করি যে প্রয়াত মাতা পিতার পুণ্যস্মৃতি রাখা উচিত, সেটা আপনারা মাথায় রাখবেন। তো যাই হোক, আমি আপনাদের সবাইকে পুনর্দান করছি, আশীর্বাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের দক্ষিণ ক্রিয়া প্রবাসী সনাত বড়ুয়া, ওনাকে আবারও পুনর্দান। উনি আজকে ওনার মেয়ের উদ্দেশ্যে, ওনার মেয়ে যেহেতু তনিমা বড়ুয়া পরীক্ষার্থী, তার আসন্ন এসএসসি পরীক্ষায় সফলতা ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য ওনার স্ত্রী সনাত বড়ুয়া, স্ত্রী পপি বড়ুয়া সহ ওনাদের ছোটো সন্তান প্রণয় বড়ুয়া প্রত্যেকের মঙ্গলের জন্য ওনারা অষ্টপয়সা দান করছেন। এবং আমাদের সেবক সনাতন বড়ুয়া, মিতা বড়ুয়া, ওনারা এখানে সংগ্রহ উদ্দেশ্যে আজকে পানীয় দান করছেন। এবং এখানে অনেকে অন্য দানে বসতে নিয়েছেন। প্রত্যেকের প্রতি আশীর্বাদ পুনর্দান, প্রত্যেকের জয়মঙ্গল হোক, প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে পুনর্বোধন করুন।